ঠাকুরগাঁওয়ের কথা যখন ভাবি তখন আসলে কি চোখে ভাসে? এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি, কৃষি আর শিল্প সব যেন মিলেমিশে একাকার। আমরা আজকে ঠিক এই জায়গাটারই একটা গভীরে যাব, দেখব এর যে জটিল একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র আছে সেটা এখন ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। কারণ মনে হচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। চলুন তাহলে শুরু করা যাক। কোনো জায়গার গল্প বুঝতে হলে প্রথমে তার ঠিকানাটা জানা দরকার, তাই না? এই যে দেখুন, বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমে এর অবস্থান, আর এই অঞ্চলের প্রাণভোমরা হলো এর নদীগুলো। এই নদীগুলোকে কেন্দ্র করেই কিন্তু যুগ যুগ ধরে এখানকার অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সবকিছু গড়ে উঠেছে। তো আমাদের আজকের আলোচনাটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে নদীর কথা বলবো, তারপর দেখব এখানকার উর্বর জমি আর বিপন্ন বনের গল্প, এরপর আসবে দুটি একেবারে ভিন্নধর্মী শিল্পের কথা, আর সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব এখানকার পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্যটা কতটা ঝুঁকিপূর্ণ, আর সবশেষে ভবিষ্যতের পথটা কেমন হতে পারে তা নিয়েও কথা হবে। তাহলে চলুন শুরু করি টাঙ্গন নদী দিয়ে। এটা শুধু একটা নদী না, বলা যেতে পারে এই অঞ্চলের গল্পের মূল নায়ক। এর স্রোতের সাথেই যেন বাধা আছে ঠাকুরগাঁওয়ের মানুষের ভাগ্য। এই একটা কথাই কিন্তু সব পরিষ্কার করে দেয়। টাঙ্গন নদী শুধুই একটা পানির ধারা নয়, এটা এখানকার মানুষের জন্য একটা লাইফলাইন। সেচের পানি থেকে শুরু করে মাছ ধরা, এমনকি এখানকার সংস্কৃতি পর্যন্ত সব কিছুর সাথেই এই নদীটা জড়িয়ে আছে। টাঙ্গনকে যদি আমরা আসলেই বুঝতে চাই তাহলে শুধু নদীর দিকে তাকালে হবে না, আমাদের দেখতে হবে পুরো নদী অঞ্চলটাকে, মানে নদীর অববাহিকা, তার প্লাবনভূমি, সেচের জন্য তৈরি করা খাল, আর সবচেয়ে জরুরি হল সেই মানুষগুলো যাদের জীবন এই নদীর ওপরই টিকে আছে। এটা আসলে একটা সম্পূর্ণ ব্যবস্থা। কিন্তু দুঃখের বিষয় হল এই লাইফলাইনটাই এখন বেশ কিছু বড়সড় হুমকির মুখে। যেমন ধরুন, প্রচুর পলি জমে নদীর তলা ভরাট হয়ে যাচ্ছে, আবার যেভাবে বালি তোলা হচ্ছে তাতে নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে। কৃষি জমি বাড়াতে গিয়ে নদীর পাশের সবুজ এলাকা কমে যাচ্ছে, আর তার উপর আছে শিল্প আর শহরের ময়লা আবর্জনা, যা সরাসরি নদীর পানিতে মিশে তাকে দূষিত করছে। আচ্ছা, নদী থেকে এবার একটু মাটির দিকে নজর ফেরানো যাক। যে মাটি নদীর পানিতে উর্বর, সেই মাটির গল্পেও কিন্তু দুটো দিক আছে। একদিকে যেমন প্রাচুর্য, অন্যদিকে একটা বড় বোঝা। এখানেই আমরা এ অঞ্চলের সবচেয়ে বড় বৈপরীত্যটা দেখতে পাই। একদিকে হিমালয়ের পাদদেশের উর্বর মাটি ঠাকুরগাঁওকে একটা কৃষি পাওয়ার হাউসে পরিণত করেছে। এখানকার সুগন্ধি চালের নাম তো দেশজোড়া। কিন্তু মুদ্রার অপর পিঠও আছে। একসময় এখানে যে বিশাল শালবন ছিল তা এখন ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে কোনো মতে টিকে আছে। কৃষি আর অবৈধভাবে গাছ কাটার চাপেই তার এই অবস্থা। এই সংখ্যাটা একবার দেখুন, 76.74%, মানে প্রায় 77% মানুষ। ভাবা যায়, ঠাকুরগাঁও জেলার প্রায় 77% মানুষেরই আয়ের মূল উৎস হল কৃষি। এর মানেটা কিন্তু অনেক গভীর। মাটির স্বাস্থ্য ভালো থাকা বা না থাকাটা এখানে শুধু পরিবেশের বিষয় না, এটা সরাসরি এখানকার বেশিরভাগ মানুষের বেঁচে থাকার প্রশ্ন। কৃষির পাশাপাশি ঠাকুরগাঁওয়ে দুটি বড় শিল্প গড়ে উঠেছে। আর মজার ব্যাপার হলো, এই দুটো শিল্পের গল্প একদমই আলাদা। একটা হলো পুরনো দিনের সরকারি শিল্প, আর অন্যটা হলো বেসরকারি খাতে আধুনিক এক সাফল্যের গল্প। প্রথমে আসা যাক ঠাকুরগাঁও সুগার মিলস বা টিএসএমের কথায়। এটা জেলার সবচেয়ে পুরনো আর বড় শিল্পগুলোর একটা। এর কাজের পরিধিও কিন্তু বিশাল। যেমন দেখুন, শুধু 2025-26 মৌসুমেই তাদের লক্ষ্য হল 90,000 মেট্রিক টন আখ মাড়াই করা, আর তা থেকে প্রায় 5,500 মেট্রিক টনের বেশি চিনি উৎপাদন করা। হাজার হাজার কৃষক আর শ্রমিকের রুটি-রুজি এর সাথে জড়িত। কিন্তু এই বিশাল উৎপাদনের একটা বড় পরিবেশগত দামও দিতে হচ্ছে। কঠিন সত্যিটা হলো, প্রতি 1 টন আখ মাড়াই করলে প্রায় 1 ঘনমিটার নোংরা পানি তৈরি হয়, আর এই পানি প্রায় কোনো রকম শোধন ছাড়াই সরাসরি নদী নালাতে ফেলে দেওয়া হয়। আমরা একটু আগেই কিন্তু টাঙ্গন নদীর দূষণের কারণ হিসেবে এই বিষয়টা দেখে এসেছি। এবার দ্বিতীয় গল্পটাতে আসা যাক, মোজারেলা পনির। আর এটা একটা অবিশ্বাস্য সাফল্যের গল্প। শুনলে অবাক হতে হয় যে পুরো বাংলাদেশের মোট মোজারেলা পনিরের প্রায় 75% তৈরি হয় এই ঠাকুরগাঁওয়ে। অসাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু কিভাবে ঘটল এই পনির বিপ্লব? এর পেছনের গল্পটা কিন্তু আরও দারুণ। শুরুটা হয়েছিল হুমায়ুন রেজা নামে একজন এনজিও কর্মীর স্বপ্ন থেকে। এরপর ডেনমার্কের বিশেষজ্ঞদের সাহায্যে একটা ফর্মুলা তৈরি হলো, আর ঢাকার এক বড় হোটেলে প্রথম চালানটা বিক্রি হওয়ার পরেই সবাই এর সম্ভাবনা বুঝতে পারল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই শিল্পটা জেলার নারীদের জীবন বদলে দিয়েছে, তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছে। রাশিদা খানমের এই কথাগুলোই বলে দেয় এই শিল্পের আসল শক্তিটা কোথায়। ভাবুন তো, একজন সাধারণ গৃহিণী থেকে তিনি এখন একজন সফল ব্যবসায়ী, যিনি আরও 10 জন নারীকে কাজ দিচ্ছেন। এটা তো শুধু অর্থনৈতিক পরিবর্তন না, এটা একটা সামাজিক বিপ্লব। বেশ,
আমরা নদী, জমি আর দুটো ভিন্ন শিল্পের গল্প শুনলাম। এবার এই সবগুলো টুকরোকে একসাথে জোড়া লাগানোর পালা। আমরা দেখব কিভাবে এই ভিন্ন ভিন্ন জিনিসগুলো একে অপরের সাথে জড়িত এবং কতটা নাজুক একটা ভারসাম্যের উপর পুরো অঞ্চলটা দাঁড়িয়ে আছে। এই প্রশ্নটা আশীর্বাদ নাকি অভিশাপ ঠাকুরগাঁওয়ের মানুষের মনে সবসময় ঘুরপাক খায়, বিশেষ করে চিনিকলকে নিয়ে। একদিকে এটা কাজ দিচ্ছে, অর্থনীতিকে সচল রাখছে, আবার অন্যদিকে এর কারণে পরিবেশ আর মানুষের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ডেটাটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেখুন কি অদ্ভুত একটা পরিস্থিতি। একটা সার্ভেতে দেখা যাচ্ছে ৬৫% মানুষই বলছে যে চিনিকলের এই যে বর্জ্য পানি, এটা আসলে চাষের জন্য ভালো, কারণ এতে খরচ কমে। কিন্তু ঠিক সেই সাথেই দেখুন ৮৭% মানুষ বলছে যে এই একই পানি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ, চুলকানি, ডায়রিয়া এই ধরনের রোগ ছড়াচ্ছে। তাহলে বুঝুন ব্যাপারটা, একই জিনিস কারোর জন্য আশীর্বাদ, আবার বিশাল একটা জনগোষ্ঠীর জন্য রীতিমতো অভিশাপ। এমন একটা জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকুরগাঁওয়ের ভবিষ্যৎ কি হবে? চলুন এবার দেখে নেওয়া যাক সামনের দিনগুলোতে এই অঞ্চলের জন্য কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে বা কি কি সম্ভাবনা অপেক্ষা করছে। ঠাকুরগাঁওয়ের ভবিষ্যৎটা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একদিকে বেসিক ফুড প্রসেসিং এস্টেটের মতো শিল্পায়নের চেষ্টা চলছে, আবার অন্যদিকে নদী বাঁচানো বা বন পুনরুদ্ধারের মতো পরিবেশ বান্ধব উদ্যোগও নেওয়া হচ্ছে। এমনকি বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটা আবার চালু করার কথাও হচ্ছে, যা অর্থনীতিতে নতুন হাওয়া লাগাতে পারে। মানে অনেক কিছুই একসাথে ঘটছে। সব আলোচনার শেষে এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ঠাকুরগাঁও কি শিল্প আর প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করতে পারবে? এমন কোনো উন্নয়নের পথ কি তৈরি করা সম্ভব, যেখানে অর্থনৈতিক উন্নতিও হবে, আবার নদীর স্বাস্থ্য, বনের অস্তিত্ব আর মানুষের ভালো থাকাও নিশ্চিত হবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ঠাকুরগাঁওয়ের আসল ভবিষ্যৎ।